দেখছেন পদ্মপ্রিয়া টেলস ওয়ার্ল্ড। বাংলার এক শান্ত সবুজে ঘেরা ছোট্ট গ্রামে ছিল একটি সাধারণ মাটির বাড়ি। পাখির কিচিরমিচির আর সকালের মিষ্টি আলোয় যেন প্রতিটি দিন শুরু হতো নতুন আশায়। সেই বাড়িতেই থাকত দুই বোন, রূপা আর সোমা। একই মায়ের সন্তান হলেও তাদের স্বভাব ছিল আকাশ পাতাল তফাত। রূপা ছিল অপূর্ব সুন্দরী, কিন্তু নিজের সৌন্দর্য নিয়েই তার ছিল ভীষণ অহংকার। সারাদিন সাজগোজ আর আয়নার সামনেই তার সময় কাটত। আহা, আজ তো আমাকে আরো সুন্দর লাগছে। এই গ্রামে আমার মতো সুন্দর মেয়ে আর কেউ নেই। আর ছোট বোন সোমা, সে ছিল একেবারে সাদামাটা, কিন্তু তার মন ছিল ফুলের মতো কোমল। অন্যের উপকার করতে পারলেই সে সবচেয়ে বেশি খুশি হতো। সবাই ভালো থাকলেই আমার সবচেয়ে বেশি আনন্দ লাগে। প্রতিদিন ভোরে গ্রামের সবাই ঘুম থেকে ওঠার আগেই সোমা ঘরের সব কাজ শুরু করে দিত। মা সোমা, তুই সকাল থেকে একাই সব কাজ করছিস। তোর বড় বোনটা তো হাতটাও নাড়ায় না। কাজকে কখনো বোঝা মনে করত না সোমা। হাসি মুখেই সে মায়ের সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নিত। কাজ করলে তো ক্লান্তি লাগে না মা, তুমি বসো, আমি সব করে দিচ্ছি। কিন্তু রূপার কাছে ঘরের কাজের কোনো মূল্যই ছিল না। নিজের সৌন্দর্যই ছিল তার সবচেয়ে বড় অহংকার। আহা, আজ তো আমাকে আরো সুন্দর লাগছে। রূপা, একটু চালগুলো বেছে দে। মায়ের অনুরোধও রূপার মন গলাতে পারল না, কিন্তু সোমা কখনো দিদির বিরুদ্ধে একটি কথাও বলতো না। আমি এসব কাজ করব? আমার নরম হাত নষ্ট হয়ে যাবে। একদিন আমি রাজবাড়িতে থাকব। দিদিকে বকো না মা, ওর যা ভালো লাগে ও তাই করুক। কয়েকদিন পর হঠাৎ এক সকালে মায়ের শরীর খুব খারাপ হয়ে গেল। ঘরের আনন্দময় পরিবেশ মুহূর্তেই বদলে গেল উদ্বেগে। উফ, শরীরটা খুব খারাপ লাগছে। মা, তুমি একদম চিন্তা করো না, আমি এখনই কবিরাজের ওষুধ এনে দিচ্ছি। কবিরাজের বাড়িতে যাওয়ার পথে এক জঙ্গল পেরিয়ে যেতে হয়। দিদি, তুমি কি কবিরাজের কাছে যাবে? আমি মায়ের কাছে থাকি। আমি জঙ্গলে যাব? রোদে আমার রং নষ্ট হয়ে যাবে। তুই যা। আর কোনো কথা না বলে সোমা জলের বোতল আর ছোট কাপড়ের ব্যাগ নিয়ে ওষুধ আনতে রওনা দিল। মা, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসব, তুমি চিন্তা করো না। সাবধানে যাস মা। গ্রামের পথ পেরিয়ে সোমা ধীরে ধীরে ঘন জঙ্গলের দিকে এগিয়ে গেল। জঙ্গলের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ সুষমা দেখল এক বৃদ্ধা ভারী জ্বালানির বোঝা নিয়ে মাটিতে পড়ে গেছেন। মা, একটু সাহায্য করবি? এই বুড়িমাকে একটু উঠতে সাহায্য করো। এক মুহূর্ত দেরি করল না সোমা, দৌড়ে গিয়ে বৃদ্ধাকে উঠতে সাহায্য করল। এই নিন ঠাকুমা, আগে একটু জল খান। বাঁচালিস মা, ঈশ্বর তোকে সুখে রাখুন। এখন কি কিছুটা সুস্থ অনুভব করছেন? হ্যাঁ রে মা। চলুন, আপনাকে আপনার বাড়ি পর্যন্ত ছেড়ে দিয়ে আসি। সোমা বৃদ্ধার ভারী জ্বালানির বোঝা নিজের মাথায় তুলে নিয়ে তার কুঁড়ে ঘরের দিকে হাঁটতে লাগল। মা, এত কষ্ট করছিস কেন? আপনাকে সাহায্য করা আমার কর্তব্য। বৃদ্ধা মুগ্ধ হয়ে সোমার দিকে তাকিয়ে হাসলেন। তুই সত্যি খুব ভালো মেয়ে। এই লাল কৌটোটা রাখো, বাড়ি গিয়ে খুলবি।
আসছি ঠাকুমা, তুমি সাবধানে থেকো। কবিরাজের ওষুধ নিয়ে সোমা দ্রুত বাড়ি ফিরে এলো। প্রথমেই সে মায়ের হাতে ওষুধ তুলে দিল। মা, আগে ওষুধ খেয়ে নাও, তারপর তোমাকে একটা জিনিস দেখাবো। আচ্ছা মা। সোমা ধীরে ধীরে কৌটোর ঢাকনা খুলতেই ঘর জুড়ে ছড়িয়ে পড়ল এক অপূর্ব সোনালি আলো। মা দেখো, এই কি? এই যে অবিশ্বাস্য। সেই কৌটোর ভেতর থেকে বেরিয়ে এলো সোনার মোহর, মুক্তোর হার আর ঝলমলে অলংকার। কিন্তু সোমার চোখে ছিল না লোভ, ছিল শুধু বিস্ময়। এ যেন ঈশ্বরের আশীর্বাদ। আমি তো শুধু একজন অসহায় মানুষকে সাহায্য করেছিলাম। দূর থেকে সবকিছু চুপচাপ দেখছিল রূপা। তার মনে জন্ম নিল প্রবল লোভ। সোমা যদি এত কিছু পায়, তাহলে আমি তার চেয়েও নিশ্চয়ই অনেক বেশি পাব। পরদিন ভোরেই রূপা চুপি চুপি ঘর থেকে বেরিয়ে পড়ল। তার মনে একটাই চিন্তা, যেভাবেই হোক সোমার চেয়েও বড় ধন তাকে পেতেই হবে। আজ আমি এত ধন নিয়ে ফিরব যে সবাই শুধু আমাকেই দেখবে। দীর্ঘ পথ পেরিয়ে রূপা সেই একই জঙ্গলে পৌঁছালে যেখানে আগের দিন সোমার সঙ্গে রহস্যময় বৃদ্ধার দেখা হয়েছিল। কিছু দূর এগোতেই সেই বৃদ্ধাকে আবার দেখতে পেল রূপা। বৃদ্ধা ভারী জ্বালানির বোঝা নিয়ে অসহায়ভাবে বসেছিলেন। মা, একটু সাহায্য করবি? এই জ্বালানির বোঝাটা মাথায় তুলে দিবি। রূপার মনে দয়া ছিল না, তার চোখে ছিল শুধু ধন সম্পদের লোভ। দূরে থাকো, তোমার জ্বালানির বোঝা ধরলে আমার জামা নষ্ট হবে। তাহলে তুই কি কিছু চাস মা? আমার বোনকে যা দিয়েছ তার চেয়ে বড় উপহার চাই। বৃদ্ধা কিছুক্ষণ চুপ করে রূপার দিকে তাকিয়ে রইলেন। তারপর শান্তভাবে জঙ্গলের কোণে রাখা একটি বড় কালো বাক্সের দিকে ইশারা করলেন। ওই কোণের বড় কালো বাক্সটা নিয়ে যা। বাক্সটি দেখেই রূপার চোখ আনন্দে চকচক করে উঠল। সে ভাবল, এর ভেতরে নিশ্চয়ই অগাধ ধন সম্পদ লুকিয়ে আছে। এটাই তো চাই, এত বড় বাক্সে নিশ্চয়ই অনেক ধন সম্পদ আছে। একবারও ধন্যবাদ না দিয়ে রূপা ভারী বাক্সটি তুলে নিয়ে দ্রুত বাড়ির পথে রওনা দিল। যা মা, নিজের প্রাপ্য নিজেই নিয়ে যা। রূপা চলে যাওয়ার পর বৃদ্ধার মুখে ফুটে উঠল এক রহস্যময় হাসি, যেন তিনি আগেই জানতেন এই লোভের শেষ কোথায় গিয়ে দাঁড়াবে। বাড়ি ফিরেই রূপা আর এক মুহূর্ত অপেক্ষা করল না। সে কালো বাক্সটি ঘরের মাঝখানে রেখে অধীর আগ্রহে খুলতে প্রস্তুত হল। এবার দেখো, আমি এই গ্রামের সবচেয়ে ধনী মানুষ হব। রূপা, সাবধানে খুলিস মা। ঢাকনা খুলতেই ঘরের বাতাস যেন মুহূর্তে বদলে গেল। বাক্সের ভেতর থেকে এক অদ্ভুত গুঞ্জনের শব্দ ভেসে এলো। এ কি শব্দ? হঠাৎ কালো ভ্রমর আর বলতা বাক্স থেকে বেরিয়ে চারদিকে ছড়িয়ে পড়ল। ভয়ে রূপা দিশেহারা হয়ে গেল। বাঁচাও! ওরে বাবা, আমাকে বাঁচাও! রূপা, এদিকে আয়। ভয়ের চোটে রূপা কাঁদতে লাগল। তখনই সে বুঝতে পারল, লোভ কখনো সত্যিকারের সুখ এনে দিতে পারে না। আমাকে বাঁচাও, আমি ভুল করেছি। দিদি, এদিকে এসো, ভয় পেও না।
সারা রাত সোমা দিদির পাশে বসে রইল। নিজের বিশ্রামের কথা একবারও ভাবল না। তুই সত্যিই সোনার মেয়ে সোমা। দিদি ভালো হয়ে উঠলেই আমি খুশি। সোমার ভালোবাসা আর যত্নেই ধীরে ধীরে রূপার মন বদলাতে শুরু করল। সে বুঝতে পারল সত্যিকারের সৌন্দর্য মানুষের হৃদয়ের মধ্যেই লুকিয়ে থাকে। সোমা, তুই আমার জন্য এত কিছু করছিস। সোমা, আমাকে ক্ষমা করে দিস। আমি তোকে অনেক কষ্ট দিয়েছি। দিদি, ভুল সবাই করে। ভুল বুঝে বদলে যেতে পারাটাই সবচেয়ে বড় কথা। আজ আমার দুই মেয়ে সত্যিকারের রানী, একজন দয়ার জন্য আর একজন নিজের ভুল স্বীকার করার সাহসের জন্য। এই গল্প আমাদের শেখায় অহংকার মানুষকে পতনের দিকে নিয়ে যায়, আর নম্রতা, দয়া ও ভালোবাসা মানুষকে সত্যিকারের মহান করে তোলে। এই ধরনের গল্প দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন।